ওয়েলকাম স্টুডেন্টস। আমরা লাস্ট ভিডিওটায় পড়েছিলাম কার্বোহাইড্রেট মানে শর্করার বিপাক্রিয়া। সেখানে আমরা পড়েছিলাম গ্লাইকোলাইসিস, টিসিএ চক্র এবং তার পরবর্তী পর্যায়েও কিন্তু আরও অনেকগুলি বিপাকীয় পথ বাকি রয়ে গেল শর্করার। সেই বাকি বিপাকীয় পথগুলো আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে কভার করতে চলেছি। তাহলে আমরা প্রথমে দেখব গ্লাইকোজেন কিভাবে তৈরি হয় এবং গ্লাইকোজেন কিভাবে ভেঙে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হয়। তাহলে গ্লাইকোজেন পড়ার আগে অর্থাৎ গ্লাইকোজেনের ভাঙন বা গ্লাইকোজেনের গঠন এই দুটো বিপাকীয় পথ পড়ার আগে আমাদের আগে দেখতে হবে যে গ্লাইকোজেন অণুটাকে দেখতে কীরকম। আমরা যদি খুব সহজ করে বলার চেষ্টা করি তাহলে আমরা সবাই বাড়িতে কখনো না কখনো পুঁতির মালা বা মুক্তোর মালা বা কোনো ফুলের মালা আমরা দেখেছি বা পড়েছি। সেখানে একটা একটা করে মুক্তো বা পুঁতি বা ফুল মালার মধ্যে গেঁথে গেঁথে একটা লম্বা চেন তৈরি হয়। বা আরও যদি আমি সহজ উদাহরণ দিতে পারি, ধরে নাও একটা ট্রেন, একটা একটা করে বগি জুড়ে একটা লম্বা ট্রেন তৈরি হয়। একই রকমভাবে গ্লাইকোজেন হলো একটা বৃহৎ অণু, একটা জটিল অণু, এবং এই জটিল অণুতে আমরা কি দেখতে পাচ্ছি, অনেকগুলো ছোট্ট ছোট্ট গ্লুকোজ অণু জুড়ে কিন্তু তৈরি হয়েছে। এই যে এক একটা যে ছোট্ট ছোট্ট গোল আমরা দেখতে পাচ্ছি, এই এক একটা গোল হচ্ছে কিন্তু এক একটা গ্লুকোজ, অর্থাৎ এতগুলো গ্লুকোজ অণুর সমন্বয়ে গঠিত বৃহৎ যে অণু তাকেই আমরা কি বলবো, গ্লাইকোজেন। অর্থাৎ গ্লাইকোজেনকে আমরা বলতে পারি এই গ্লুকোজ অণু তার হচ্ছে কি, এটা হলো পলিমার। আমরা মনোমার পলিমার সেম ওয়ানে অলরেডি পড়েছিলাম, মনে করে দেখো যদি মনে থাকে। তো এইটাতে এবার আমরা দেখবো গ্লাইকোজেনটাকে দেখতে কিরকম। আমরা দেখতে পাচ্ছি একটা সোজা শাখায় পরপর জোড়া গ্লুকোজ অণু, আবার সেইখান থেকে আবার আরেকটা করে শাখা তৈরি হয়েছে, সেই শাখার থেকে আবার শাখা তৈরি হয়েছে, অর্থাৎ শাখা প্রশাখায় ভরা এই অণুটি। যেখানে একটা লম্বা চেনে যখন গ্লুকোজগুলো পরপর জোড়ে, সেইখানে যে বন্ধনী দিয়ে জোড়ে সেই বন্ধনীর নাম হচ্ছে আলফা 1,4। কিন্তু যেইখানে শাখা তৈরি করছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা একটা স্ট্রেট লাইন এবং এইখানে একটা শাখা তৈরি হয়েছে। তাহলে শাখা যেইখানে তৈরি হয়েছে সেইখানে যে বন্ধনী থাকে তার নাম হচ্ছে আলফা 1,6। আরেকটু যদি আমি সহজ করে বলার চেষ্টা করি তাহলে তোমরা দেখো, এখানে মনে করো আমি গ্লুকোজ অণু পরপর পরপর জুড়লাম। তাহলে এই যে বন্ধনী, এই যে বন্ধনীগুলো, এই বন্ধনীগুলোকে বলা হচ্ছে আলফা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। কিন্তু যখন এই স্ট্রেট চেনটা থেকে একটা করে শাখা তৈরি হচ্ছে, যেই পজিশনে যেই জায়গায় শাখাটা তৈরি হচ্ছে সেই শাখার জায়গাতে কিন্তু আর আলফা 1,4 লিঙ্কেজ নেই। সেখানে কোন লিঙ্কেজ পাবো আমরা, সেখানে আমরা পাবো আলফা 1,6 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। দেখো এখানে দেখানো রয়েছে, এখানে শাখা তৈরি হয়েছে আলফা 1,6 লিঙ্কেজ, আর এটা স্ট্রেট যখন যাচ্ছে তখন এগুলোকে বলা হচ্ছে আলফা 1,4। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম এই স্লাইডের মাধ্যমে যে গ্লাইকোজেন অণুটি একটি বৃহৎ অণু, বৃহৎ অণু, এত বৃহৎ অণু যে তার মধ্যে অসংখ্য শাখা প্রশাখায় ভরা, এবং সেই শাখার মধ্যে কারা রয়েছে, ক্ষুদ্র একক রয়েছে। ক্ষুদ্র এককটাকে এক একটা গ্লুকোজ অণু। তাহলে হাজারো হাজারো গ্লুকোজ অণু জুড়ে তৈরি করছে গ্লাইকোজেন। যখন স্ট্রেট একটা সোজা শৃঙ্খল যখন তৈরি করছে, সেই শৃঙ্খল তৈরি করার জন্য প্রয়োজন হচ্ছে আলফা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজের, আর যেই পজিশনে শাখা তৈরি করছে সেই শাখার জায়গায় লাগছে হচ্ছে আলফা 1,6 লিঙ্কেজ দ্বারা তারা জুড়ছে। তাহলে আমরা এই স্লাইডের মাধ্যমে আমরা দেখে নিলাম যে গ্লাইকোজেনের গঠনটা কিরকম। এইবারে আমরা চলে যাব এর পরবর্তী স্লাইডে। সেইখানে আমরা দেখব এই গ্লাইকোজেন কিভাবে ভাঙে। দেখো আমরা দেখতে পাচ্ছি কথাটা কি লেখা রয়েছে না, কথাটা লেখা রয়েছে গ্লাইকোজেনোলিসিস। গ্লাইকোজেনোলিসিস। আমি যদি ভাঙি এটা, আমি কিন্তু গ্লাইকোজেনো আর লিসিস দুটো ভাগ পাচ্ছি। লিসিস
লিসিস কথাটার মানে হচ্ছে ভাঙন, ব্রেকডাউন। এবং কার ভাঙন ঘটছে? গ্লাইকোজেনের। অর্থাৎ যে বিপাকীয় পথে গ্লাইকোজেন অণুর, গ্লাইকোজেন মলিকিউল একটা বৃহৎ অণু, সেটা ভেঙে কি তৈরি করছে? তার ক্ষুদ্র একক গ্লুকোজ অণু। সেই বিপাকীয় পথটাকেই বলা হচ্ছে গ্লাইকোজেনোলিসিস। এবং এই গ্লাইকোজেনোলিসিস তাহলে কোথায় হচ্ছে প্রশ্ন আসবে না, এই ঘটনাটা ঘটে কোথায়? মূলত আমাদের যকৃৎ এবং আমাদের মাংসপেশির যে কোষগুলো রয়েছে সেই কোষের মধ্যেই ঘটনাটা ঘটে। কখন ঘটে? পার্টিকুলারলি এই গ্লাইকোজেনোলিসিস অর্থাৎ গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তখনই উৎপন্ন হবে যখন দেহে গ্লুকোজের একটা চাহিদা তৈরি হবে। তাহলে দেহে গ্লুকোজের চাহিদা কখন তৈরি হচ্ছে না, যখন রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের তুলনায় নিচে নেমে যাবে, ব্লাড গ্লুকোজ লেভেল ফলস বিলো নর্মাল, তখন রক্তে আবার আমাকে গ্লুকোজ যোগান দিতে হবে। তাহলে সেই যোগানটা কে দেবে? এই পদ্ধতিটাই কিন্তু যোগান দিবে। এই পদ্ধতি যোগান দেওয়ার জন্য কোন হরমোন দায়ী না, গ্লুকাগন হরমোন কি করছে? এই গ্লাইকোজেনকে ভাঙছে, ভেঙে গ্লুকোজ তৈরি করছে এবং যার ফলে রক্তে গ্লুকোজের মাত্রা আবার নর্মালে চলে আসে। তাহলে এবার আমরা দেখে নেব তাহলে এই গ্লাইকোজেনোলিসিস এই পদ্ধতিটা হয় কিভাবে। তাহলে আমরা চলে যাচ্ছি গ্লাইকোজেনোলিসিস পদ্ধতিতে। দেখো এখানে প্রথমে কি রয়েছে? একটা গ্লাইকোজেন চেন এখানে আঁকা রয়েছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি একটা গ্লাইকোজেন অণু, তার একটা শৃঙ্খল আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, সেই শৃঙ্খলে দেখতে পাচ্ছি পর 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 গ্লুকোজ জুড়ে জুড়ে তৈরি হচ্ছে গ্লাইকোজেন, সব এগুলো আলফা 1,4 বন্ধনী। আর এইখানে যে শাখা, এখানে হচ্ছে 1,6 বন্ধনী। প্রথমে কি হবে? ফসফোরাইলেজ নামক উৎসেচক ভাঙা শুরু করবে। ফসফোরাইলেজ কি করবে? এই একটা একটা 1,4 লিঙ্কেজগুলো ভাঙতে থাকবে। ভেঙে কি করবে? এখানে অজৈব ফসফেটের সঙ্গে ফসফেট বর্গ গ্লুকোজের সঙ্গে সংযুক্তিকরণ হবে। হওয়ার ফলে কি হবে? গ্লুকোজ কিন্তু একা বেরোবে না, গ্লুকোজ একটা গ্লুকোজ একক এই ফসফেটকে নিয়ে কি তৈরি করবে? গ্লুকোজ 1 ফসফেট অণু। অর্থাৎ এই যে ভেঙেছে 1,4 বন্ধনীগুলো ভেঙে আমরা দেখতে পাচ্ছি আলাদা গ্লুকোজ 1 ফসফেট তৈরি হয়ে গেছে। এবার এরকমভাবে ভাঙতে ভাঙতে কতক্ষণ অবধি ভাঙতে থাকবে? যতক্ষণ না সেখানে এই 3টে বা 4টে পড়ে রইল। তাহলে এই যে 3টে বা 4টে ওই চেনের মধ্যে পড়ে রইল, এই বাকি 3টেকে কিন্তু আবার তোলা হবে, আরেকটা চেনের উপর তোলা হবে। তাহলে তারা কি করছে? ট্রান্সফার হচ্ছে। এই যে শাখা যে তৈরি হলো, সেই শাখার থেকে আবার মেন যে চেনটা তার মধ্যে ওই 3টেকে তোলা হলো। তাহলে আমি পেয়ে গেলাম পুরো আবার তারা মেইন চেনে চলে গেল। মেইন চেনে চলে গেল মানে কি হচ্ছে? আবার 1,4 বন্ধনী, ঠিক আছে। কিন্তু পার্টিকুলারলি এই যে 3টে যে চলে গেল, 3টেকে আমরা কি দেখতে পাচ্ছি? এই 3টে একক, এই শাখাটাও ভেঙেছে, আমরা কি দেখতে পেলাম? এই শাখাটাও ভাঙলো, আবার এই শাখাটাও ভাঙলো। ভাঙতে ভাঙতে কি হলো? এখানে আর 4টে পড়ে রইলো। এই যে 4টে পড়ে রয়েছে, 4টের থেকে যখন এই 4টে অবস্থায় যখন রয়েছে ততক্ষণ অবধি ভাঙলো। কে ভাঙলো? ফসফোরাইলেজ ভাঙলো। ভেঙে কি দিল? গ্লুকোজ 1 ফসফেট অণু দিল এক একটা। এবার এই যে 3টে পড়ে রয়েছে, এই 3টে কি করা হলো? তাকে এইখানে আনা হলো, ঠিক আছে, তাকে এইখানে আনা হলো। আমরা পরের ধাপে দেখতে পাচ্ছি কি? পরের ধাপে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 3টে, এই 3টেকে কোথায় চলে এসছে? এই যে 3টে এখানে চলে এসছে। অর্থাৎ একটা শাখার একটা প্রান্ত থেকে আরেকটা শাখার শেষে তাদেরকে নিয়ে আসা হলো। এই যে ট্রান্সফার করছে, কে করছে? ট্রান্সফারেজ। তাহলে প্রথমে ফসফোরাইলেজ একটা 1,4 বন্ধনী ভাঙলো, ভেঙে গ্লুকোজ 1 ফসফেট একটা করে বের করলো। তারপর ট্রান্সফারেজ কি করলো? বাকি যে 3টে পড়েছিল তাকে মেইন শাখাটায় আনলো। এবার একসাথে একটা সোজা শৃঙ্খলে চলে এলো তারা, তখন আবার বাদ বাকিগুলো ভাঙা যেতে পারবে। কিন্তু দেখো এইখানে একটা কিন্তু সেই 1,6 বন্ধনী পড়ে রয়েছে। সেই 1,6 বন্ধনীকে ভাঙবে হচ্ছে শাখা বিচ্ছেদক উৎসেচক, অর্থাৎ ডি ব্রাঞ্চিং এনজাইম। তাহলে প্রশ্ন যদি আসে যে ডি ব্রাঞ্চিং এনজাইম কোন ধরনের বন্ধনীর উপর ক্রিয়া করে, আমার উত্তর হবে আলফা 1,6। আলফা 1,6 যেহেতু শাখা তৈরি করছে, তাহলে শাখা বিচ্ছেদক উৎসেচকও কিন্তু শাখাটাকে ভাঙবে। তাহলে কোন বন্ধনীর উপর কাজ করবে? আলফা 1,6। আর ফসফোরাইলেজ কোন বন্ধনীর উপর ক্রিয়া করছে? সোজা চেনে ক্রিয়া করছে,
তাহলে ফসফোরাইলেজের আমার উত্তর হবে কি আলফা 1,4। তাহলে এরকম ভাবে ভাঙতে ভাঙতে আলটিমেটলি কি করছে, তারা একটা একটা করে গ্লুকোজ অণু বের করে দিচ্ছে। এই যে গ্লুকোজ 1 ফসফেট হয়ে বেরিয়ে যাচ্ছে, এর আলাদা আলাদা ধাপ হয়, আবার গ্লুকোজ 1 ফসফেট থেকে পরবর্তী পর্যায়ে আবার গ্লুকোজ পাওয়া যায়, নানা রকম বিক্রিয়া রয়েছে। কিন্তু আমাদের মেন দেখার যে বিষয়, প্রত্যেকবার একটা করে গ্লুকোজ 1 ফসফেট বেরিয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, গ্লাইকোজেন চেনে কি পড়ে রইল, N-1। তাহলে এইভাবে মূলত দুটো উৎসেচক হচ্ছে প্রধান উৎসেচক যারা এই গ্লাইকোজেনোলিসিস প্রক্রিয়াতে কাজ করছে। একটি হলো ফসফোরাইলেজ, যেটা আলফা 1,4 বন্ধনী ভেঙে শাখার সোজা শৃঙ্খলে 1,4 বন্ধনী ভেঙে একটা একটা করে গ্লুকোজ 1 ফসফেট রূপে বের করছে। আর আরেকটি হলো ডি ব্রাঞ্চিং এনজাইম, অর্থাৎ শাখা বিচ্ছেদক উৎসেচক, যে কি করছে, যে এই যেখানে শাখাটা তৈরি হয়েছিল সেই 1,6 বন্ধনী আলফা 1,6 বন্ধনীতে ক্রিয়া করে সেটাকে ভেঙে দিচ্ছে। তাহলে আলটিমেটলি আমি কি পেলাম, সবই আমি পেয়ে গেলাম গ্লুকোজ 1 ফসফেট রূপে তৈরি হলো, এবং সেটা পরবর্তী পর্যায়ে অন্যান্য বিপাক ক্রিয়ায় প্রবেশ করবে এবং সেখান থেকে অন্যান্য বিপাক ক্রিয়াতে তারা নানা রকম কাজকর্ম করবে। তাহলে এবার আমরা পড়লাম হচ্ছে গ্লাইকোজেনোলিসিস। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরের স্লাইডে, সেটা আরেকটু সহজ করে বলা রয়েছে। দেখো এখানে একটা একটা দুটোই কিন্তু সোজা শৃঙ্খল, কিন্তু এখানে একটা শাখা তৈরি হয়েছিল। শাখা তৈরি বারবার বলেছি আলফা 1,6 লিঙ্কেজ হবে। ফসফোরাইলেজ উৎসেচক এক একটাকে বের করে দিয়েছে গ্লুকোজ 1 ফসফেট রূপে। আর এখানে আবার শাখায় কটা করে রয়েছে, 4টে। সেই 4টের থেকে এই যে 3টে গ্লুকোজ থাকছে তাকে এই শাখার থেকে তুলে এইখানে আনলো, দেখো সোজা শৃঙ্খলে চলে এসছে। এবার ট্রান্সফার করলো এই 3টেকে এইখানে আনলো, এবং সেখানে কি হচ্ছে, সেখানে এবার হচ্ছে আমার শাখা বিচ্ছেদক উৎসেচক এটাকে আবার ভেঙে দিচ্ছে, যার ফলে এইটা আলাদা একক হয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে এইভাবে পুরো ঘটনাটা ঘটছে। এটা একটা জটিল প্রক্রিয়া, কিন্তু এই ঘটনার দরুনই কি হচ্ছে, আমাদের রক্তে কিন্তু গ্লুকোজের মাত্রাটা বজায় থাকছে। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী বিপাক ক্রিয়া, যার নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস। দেখো জেনেসিস কথাটার অর্থ হচ্ছে কি, জেনেসিস কথাটার অর্থ হলো তৈরি হওয়া, জেনারেট, সিনথেসিস, ঠিক আছে, তৈরি করা, সিনথেসিস বা জেনেসিস। কে তৈরি হচ্ছে, গ্লাইকোজেন, অর্থাৎ গ্লাইকোজেন অণু তৈরি হচ্ছে। কোথা থেকে তৈরি হচ্ছে, গ্লুকোজ অণু জুড়ে, গ্লুকোজ অণু জুড়ে তৈরি হচ্ছে কি গ্লাইকোজেন। আর গ্লাইকোজেনটা কি, একটা বৃহৎ অণু ম্যাক্রোমলিকিউল, তার ক্ষুদ্র একক কে গ্লুকোজ। এটা আমরা এতক্ষণে বুঝে গেছি, অনেকবার দেখে নিয়েছি। তাহলে আমাকে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন কখন করতে লাগবে, না যখন রক্তে শর্করার মাত্রা অনেক বেড়ে যাবে, তখন রক্তে আর গ্লুকোজ রূপে গ্লুকোজকে রাখা যাবে না, রক্ত থেকে তাকে যকৃতের মাংসপেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চিত করতে হবে। তখন আসছে এই প্রক্রিয়াটা গ্লাইকোজেনেসিস। তাহলে এই ঘটনাটা কোথায় ঘটছে, সাইট কোথায়, লিভার অ্যান্ড স্কেলিটাল মাসলস, অর্থাৎ আমাদের মাংসপেশিতে ঘটছে এবং আমাদের যকৃতে ঘটছে। মূলত এই দুটো জায়গাতেই ঘটে, কিন্তু অন্য যে কোনো জীবিত কোষে কিন্তু এটা হতে পারে। তাহলে এই ঘটনাটা ঘটাচ্ছে কি, ইনসুলিন হরমোন, খুব খুব ইম্পর্টেন্ট। গ্লাইকোজেনেসিস করাচ্ছে কি ইনসুলিন। রক্তের মধ্যে বাড়তি গ্লুকোজকে সে কোষের মধ্যে প্রবেশ করিয়ে কোষের মধ্যে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন উৎপাদন, অর্থাৎ এই যে প্রক্রিয়া গ্লাইকোজেনেসিস, সেই প্রক্রিয়ার হার বৃদ্ধি করে দিচ্ছে কোন হরমোন, ইনসুলিন। তাহলে এখানে আমরা মোটামুটি বোঝার চেষ্টা করলাম যে গ্লাইকোজেনেসিস অর্থাৎ কিভাবে গ্লাইকোজেনটা তৈরি হচ্ছে, কোথায় তৈরি হচ্ছে এবং কোন হরমোন দায়ী এটাকে তৈরি করার জন্য। এবার আমরা চলে যাচ্ছি গ্লাইকোজেনেসিস ঘটনাটা কি ঘটছে। দেখো গ্লুকোজ থেকে যদি আমরা শুরু করি, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হচ্ছে হেক্সোকাইনেজ উৎসেচক দিয়ে, এটা আমরা অলরেডি গ্লাইকোলাইসিসে পড়েছি। তারপর দেখো গ্লুকোজ 6 ফসফেট থেকে তৈরি হচ্ছে গ্লুকোজ 1 ফসফেট, অর্থাৎ মিউটেশন ঘটছে। 6 নম্বর কার্বনে ফসফেট ছিল, পৌঁছে গেল 1 নম্বর কার্বনে। এখানে মিউটেজ, হেক্সোমিউটেজ উৎসেচক এখানে ক্রিয়া করছে। এবার এই যে গ্লুকোজ 1 ফসফেট, এখান থেকেই কিন্তু আস্তে আস্তে গ্লুকোজগুলো যাবে গ্লাইকোজেন তৈরি করতে। কিভাবে যাবে, না ইউডিপি গ্লুকোজ পাইরোফসফোরাইলেজ উৎসেচক এখানে কাজ করছে। কিভাবে কাজ করছে, ইউটিপি কি করছে, সে একটা ফসফেট বর্গ বের করে দিল, বের করে ইউডিপি হয়ে গেল, ঠিক আছে। সেই ইউডিপি কি করবে, গ্লুকোজের সঙ্গে সংযুক্তিকরণ করবে, ঠিক আছে। তাহলে আমরা কি দেখছি এখানে, এই যে ইউটিপিটা ছিল সে হয়ে গেল হচ্ছে কি ইউডিপি, আর একটা যে ফসফেট বর্গ সে ছেড়ে দিল সেই ফসফেট, আর এই যে গ্লুকোজ 1 ফসফেটের ফসফেট,
এই দুটো ফসফেট মিলে কি তৈরি করছে? পিপিআই, ইনঅর্গানিক পাইরোফসফেট। আর এই ইউডিপিটা এই গ্লুকোজের সঙ্গে জুড়ে তৈরি হয়ে গেল কি? ইউডিপি গ্লুকোজ। এই ইউডিপি গ্লুকোজে কিন্তু একটা একটা করে গ্লুকোজ দেবে হচ্ছে গিয়ে গ্লাইকোজেন অণু। কিভাবে হচ্ছে না, এই ইউডিপি গ্লুকোজ এবার কি করবে? এই গ্লুকোজ অণু দিয়ে দেবে একটা প্রাইমারকে। সেই প্রাইমারের নাম হচ্ছে গ্লাইকোজেনিন। গ্লাইকোজেনিন ধরে নাও এখানে 10টা কি 12টা কি 8টা গ্লুকোজের একক দিয়ে তৈরি একটা প্রাইমার মানে কি? ওটা একটা শুরু করার পদার্থ, ওটার থেকে একটা একটা করে ঝুড়ে ঝুড়ে বৃহৎ অণু তৈরি হবে। তাহলে গ্লাইকোজেনিন আমি ধরে নিলাম n সংখ্যক গ্লুকোজ রয়েছে তার মধ্যে। তাহলে n সংখ্যক গ্লুকোজের একটা প্রাইমার, তাতে যে গ্লুকোজ n এটা হচ্ছে প্রাইমার, এটাতে এবার কি করছে? ইউডিপি গ্লুকোজ থেকে গ্লুকোজ আসছে, ঠিক আছে? গ্লুকোজ এসে কি করলো? n+1 তৈরি করলো, আর ইউডিপি বেরিয়ে চলে গেল। ছিল ইউডিপি গ্লুকোজ, গ্লাইকোজেন সিনথেটেজ বা গ্লাইকোজেন সিনথেস উৎসেচকের দ্বারা এই গ্লুকোজটা এই প্রাইমারের সঙ্গে সংযুক্ত হলো, হয়ে তৈরি করলো ছিল n, হয়ে গেল কি n+1। আর গ্লুকোজটা ছেড়ে দিয়ে ইউডিপি গ্লুকোজ কি হয়ে গেল? নিজে ইউডিপি হয়ে বেরিয়ে গেল। তাহলে এইবার আমার তৈরি হয়ে গেল একটা গ্লুকোজের একক, যেখানে আগে ছিল n সংখ্যক গ্লুকোজ, এখন হয়ে গেল কি n+1। এইভাবে এই প্রক্রিয়াটা অসংখ্যবার হতে 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 অর্থাৎ অনেকগুলো গ্লুকোজ জুড়তে n এর সংখ্যাটা হাজারো অণুতে গিয়ে যখন দাঁড়াবে, তখন সেটা কি তৈরি হবে? একটা গ্লাইকোজেন অণুতে রূপান্তরিত হবে। এবং পার্টিকুলারলি শাখা উৎসেচক ব্রাঞ্চিং এনজাইম কি করবে? ওই যে পার্টিকুলার বেশ 10টা 11টা হয়ে যাওয়ার পর মনে করো একটা করে জুড়ছে, একটা করে গ্লুকোজ জুড়ছে, ইউডিপি গ্লুকোজ থেকে একটা করে গ্লুকোজ জুড়ছে। এরকম 10টা 11টা যেই তৈরি হয়ে যাবে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা ধরে নাও 10 11টা যেই তৈরি হয়ে গেল, 11তম পরেই কি হবে? এখান থেকে আবার আরেকটা শাখা তৈরি হবে। এই যে শাখা যে তৈরি হচ্ছে, সেই শাখা তৈরি করাচ্ছে কোন উৎসেচক? ব্রাঞ্চিং এনজাইম। তাহলে পুরো ব্যাপারটাকে যদি আমি সিনপসিস করি, তাহলে আমার কি হচ্ছে? গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, সেখান থেকে গ্লুকোজ 1 ফসফেট, গ্লুকোজ 1 ফসফেট ইউটিপির সঙ্গে সংযুক্তিকরণ ঘটে কি হয়ে যাচ্ছে? ইউডিপি গ্লুকোজ। ইউডিপির একটা ফসফেট, গ্লুকোজ 1 ফসফেটের একটা ফসফেট, দুটো মিলে পিপিআই হয়ে বেরিয়ে যাচ্ছে। এই ইউডিপি গ্লুকোজই কিন্তু গ্লুকোজ অণুকে দান করছে। কাকে দান করছে? একটা প্রাইমারকে, গ্লাইকোজেনিন, যাতে কি রয়েছে? n সংখ্যক গ্লুকোজ রয়েছে। এই ইউডিপি গ্লুকোজ থেকে একটা করে গ্লুকোজ এসে ছিল n, হয়ে গেল কি n+1। আর যেরকম n জুড়তে যখন 10টা মতন হয়ে গেল, 11তমতে যখন গিয়ে পৌঁছাচ্ছে, তখন শাখা উৎসেচক ব্রাঞ্চিং এনজাইম কি করছে? আলফা 1,6 বন্ধনী তৈরি করে একটা শাখা তৈরি করছে। এখানেও আবার যে 10টা হবে, আবার একটা শাখা তৈরি হবে। মনে করো আবার এখানে একটা শাখা তৈরি হতে পারে। অর্থাৎ আমরা ঠিক যেরকম পড়েছিলাম যে অসংখ্য শাখান্বিত একটা বৃহৎ অণু গ্লাইকোজেন তৈরি হবে। তাহলে এটাই হচ্ছে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া। তাহলে আমরা মোটামুটি গ্লাইকোজেনেসিস প্রক্রিয়াতে কি দেখলাম? আলফা 1,4 বন্ধনীর দ্বারা সোজা পরপর ইউডিপি গ্লুকোজ একটা করে গ্লুকোজ জুড়ে গেল গ্লাইকোজেন সিনথেটিস উৎসেচক দ্বারা, আর ব্রাঞ্চিং এনজাইম দ্বারা কি করছে? এই যে এখান থেকে ব্রাঞ্চিং এনজাইম করছে, একটা ব্রাঞ্চে 11টা তৈরি হয়ে গেল, 11টার পর এখান থেকে ভেঙে এই দেখো এখানে আবার আরেকটা 1,6 লিঙ্কেজ তৈরি করেছে। তাহলে এইভাবে একটা বৃহৎ অণু গ্লাইকোজেন তৈরি হলো। তাহলে মোটামুটি দেখতে পাচ্ছি গ্লাইকোজেন সিনথেস দিয়ে পরপর 1,4 বন্ধনী তৈরি হয়েছে। আর এই যে শাখা, এই শাখাটা কি করছে? ব্রাঞ্চিং এনজাইম। দেখো আবার একটা শাখা তৈরি হয়েছে 1,4। তাহলে যত শাখা তৈরি হবে, শাখার যে পজিশনটা সেইখানে জুড়বে কে? ব্রাঞ্চিং এনজাইম। আর পরপর সোজা শৃঙ্খলে জুড়বে কে? গ্লাইকোজেন সিনথেস। ইউডিপি গ্লুকোজ থেকে একটা করে গ্লুকোজ নিয়ে সে জুড়তে থাকবে। তাহলে আমাদের হলো এটা গ্লাইকোজেনেসিস। এইবার পরবর্তী আমি বিপাকীয় পথে যাচ্ছি, সেটা হচ্ছে গ্লাইকোলিসিসের ঠিক উল্টো বিপাকীয় পথ। এটার নাম হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। নিও কথার মানে হচ্ছে নতুন বা অন্য কোনো পথ। অর্থাৎ কি হচ্ছে? এখানে পাইরুভেট থেকে উল্টো পথে তৈরি হচ্ছে গ্লুকোজ। যেহেতু এটা পাইরুভেট থেকে আসছে,
কিন্তু সবসময় যে পাইরুভেট থেকে আসবে তা কিন্তু নয়, কারণ গ্লুকোনিওজেনেসিস কথাটার অর্থ আমি যেটা বললাম অন্য পথে বা নতুন। অন্য পথে বলতে কি না, সবসময় একটা শর্করা থেকে শর্করা তৈরি হয়, এটা হচ্ছে সাধারণ একটা পথ। কিন্তু যখন একটা অশর্করা থেকে যখন শর্করা তৈরি হবে তখন যে বিপাকীয় পথ হবে তাকে কি বলা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। অর্থাৎ গ্লিসারল হতে পারে, ফ্যাটি অ্যাসিড হতে পারে, অ্যামিনো অ্যাসিড হতে পারে, যাই হোক না কেন সেটা প্রথমে তৈরি হবে হচ্ছে কি নয় পাইরুভেট বা অক্সালো অ্যাসিটেট, এবং তার থেকে এই বিপাকীয় পথে আলটিমেটলি তারা তৈরি করছে গ্লুকোজ। ঠিক আছে, তাহলে কি হলো দেখো, আমরা অলরেডি কিন্তু এই পথটা পড়েছি, গ্লুকোজ, গ্লুকোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট, পরপর ধাপে নামতে 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 পাইরুভেট তৈরি হয়। আমরা গ্লাইকোলিসিস পথটা অলরেডি পড়ে নিয়েছি আগের ভিডিওতে। এবার এর মোটামুটি উল্টো পথ হচ্ছে। কিভাবে হচ্ছে? খুব সহজ করে যদি আমরা জানি, পাইরুভেট সরাসরি পিইপি তৈরি করতে পারে না। পিইপিটা কি? ফসফেনল পাইরুভেট। তাহলে পাইরুভেটকে ফসফেনল পাইরুভেট তৈরি হতে গেলে মাঝখানে কি তৈরি করতে হবে? অক্সালো অ্যাসিটেট। অক্সালো অ্যাসিড তৈরি হওয়ার পর সে করছে কি? ফসফেনল পাইরুভেট। এবার এনালেজ উৎসেচক দিয়ে কি হচ্ছে? 2 ফসফোগ্লিসারেট। মিউটেশন হচ্ছে মিউটেজ এনজাইম, 2 নম্বর থেকে 3 নম্বর কার্বনে ফসফেট কে আনলো, ফসফোগ্লিসারেট মিউটেজ করছে কি? 3 ফসফোগ্লিসারেট। সেখান থেকে আবার কাইনেজ উৎসেচক কি করছে? 1,2 বিসফসফোগ্লিসারেট। আবার উল্টো পথে যাচ্ছে গ্লিসারলডিহাইড 3 ফসফেট ডিহাইড্রোজেনেজ। এবার কি হচ্ছে? আবার এই ডাইহাইড্রোক্সি অ্যাসিডন ফসফেট হচ্ছে, অথবা হচ্ছে তোমার গ্লিসারলডিহাইড 3 ফসফেট। এবার ডাইহাইড্রোক্সি অ্যাসিডন ফসফেট থেকেই কিন্তু যাচ্ছে আবার ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। সেটা ফের 1,6 বিসফসফেটেজ দিয়ে কি হচ্ছে? ফ্রুক্টোজ 6 ফসফেট। সেখান থেকে আবার ফসফোহেক্সো আইসোমারেজ একে অপরের আইসোমার তৈরি করছে, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ 6 ফসফেট, এবং শেষে কি হচ্ছে? গ্লুকোজ 6 ফসফেটেজ। সেইটা দিয়ে কি হচ্ছে? গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ। অর্থাৎ এই যে প্রথম ধাপটা, দ্বিতীয় ধাপটা আর এই যে শেষ ধাপটা, এই তিনটে ধাপে দেখলাম অন্য বিক্রিয়ার দ্বারা এবং অন্য উৎসেচক দ্বারা ফেরত পথে যাচ্ছে। বাদ বাকি আমি যা দেখলাম সেগুলো কিন্তু দেখো এখানে যে ডবল অ্যারো যেগুলো, মানে এটা উভমুখী বিক্রিয়া। উভমুখী মানে দুদিকেই হতে পারে, কিন্তু পার্টিকুলারলি পাইরুভেট থেকে পিইপি, বা মনে করো আমি এখানে দেখলাম ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট আর গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ, এই তিনটে ধাপে কিন্তু অন্য উৎসেচক প্রয়োজন হচ্ছে, কারণ এটা উভমুখী বিক্রিয়া নয়। অর্থাৎ আমি যদি খুব সরল করে বলতে যাই যে মোটামুটি কাছাকাছি গ্লাইকোলিসিসের উল্টো বিপাকীয় পথ, যার দ্বারা কি হচ্ছে না অশর্করা থেকে তৈরি হচ্ছে কি? শর্করা, দ্যাট ইজ গ্লুকোজ। তাহলে ওভারঅল আমরা কি কি জানলাম এখানে? আমরা গ্লাইকোজেন অণুকে দেখতে কিরকম হয় সেটা আমরা দেখলাম, গ্লাইকোজেন অণু ভেঙে কিভাবে গ্লুকোজ তৈরি করছে সেটা আমরা পড়লাম। তারপর আমরা কি পড়লাম? কি করে গ্লুকোজ অণু জুড়ে জুড়ে বৃহৎ অণু গ্লাইকোজেন তৈরি করছে সেটা পড়লাম। অর্থাৎ গ্লাইকোজেনোলিসিস আর গ্লাইকোজেনেসিস এই দুটো বিপাকীয় পথ পড়লাম, এবং অশর্করা থেকে কিভাবে শর্করা তৈরি হয়, গ্লুকোনিওজেনেসিস, এই পথটা আমরা পড়লাম। তাহলে যদি পুরোটা আমি একটা ছকের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে, এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনের জন্য, যে আমরা তো পড়ছি শর্করার বিপাক ক্রিয়া। তাহলে বিপাকের আমরা আগেই জেনেছি যে উপচিতি আর অপচিতি দুরকম হয়। অপচিতি মানে ভাঙনমূলক আর উপচিতি মানে গঠনমূলক। তাহলে এখানে গঠন আমরা কার কার পড়লাম? আমরা পড়লাম অশর্করা থেকে শর্করার গঠন, অর্থাৎ গ্লুকোনিওজেনেসিস পড়েছি আমরা। আর কি পড়েছি? গ্লাইকোজেন তৈরি হচ্ছে গ্লুকোজ থেকে, গ্লাইকোজেনেসিস। তাহলে গ্লাইকোজেনেসিস আর গ্লুকোনিওজেনেসিস এই দুটো হচ্ছে আমার অ্যানাবলিজম, অর্থাৎ উপচিতিমূলক বিপাক ক্রিয়া। কার? শর্করা। এবার আমরা চলে যাচ্ছি শর্করারই ভাঙনমূলক বিপাক ক্রিয়া। তারা কি কি? তারা হচ্ছে গ্লুকোজ ভেঙে পাইরুভেট তৈরি হচ্ছে, অর্থাৎ গ্লাইকোলাইসিস। তারপর সেই পাইরুভেটটার আবার কি হচ্ছে? অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন হচ্ছে, তৈরি কি করছে? অ্যাসিটাইল কোয়ে, সেটাও একটা ভাঙনমূলক ক্রিয়া। আবার কি আরো ভাঙছে, ভেঙে কার্বন ডাইঅক্সাইড জল আর এটিপি দিচ্ছে অ্যাসিটাইল কোয়ে থেকে, সেটা হচ্ছে টিসিএ চক্র, এবং এনার্জি পাচ্ছি আমরা সেখান থেকে। তাহলে টিসিএ চক্রটাও কি একটা অপচিতি বিপাক ক্রিয়ার অংশ। আর কি গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ যে তৈরি হচ্ছে, অর্থাৎ গ্লাইকোজেনোলিসিস, সেটাও কিন্তু শর্করার ভাঙনমূলক বিপাক ক্রিয়া বা অপচিতি বিপাক ক্রিয়া। এই পার্টটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনের জন্য, কোন কোনগুলো উপচিতি আর কোন কোনগুলো অপচিতি বিপাক ক্রিয়া, বিশেষ করে শর্করার ক্ষেত্রে। তাহলে মোটামুটি আমাদের কিন্তু শর্করার বিপাক ক্রিয়া ওভারঅল আমরা জানলাম যে কোন কোন বিপাকীয় পথ রয়েছে,
এবং সেই পথ দিয়ে কীভাবে আলটিমেটলি কোষের মধ্যে শক্তি আমরা পাচ্ছি। এইবার দেখো এই অংশ থেকেই কয়েকটা স্যাম্পল এমসিকিউ কোশ্চেন তোমাদের এখানে একটু বোঝার জন্য আমি এখানে রাখার চেষ্টা করেছি। দেখো এখানে তোমাদের তো আমরা সবাই জানি যে সেম 3-তে আমাদের কি হবে, আমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে। সেখানে এক ধরনের কোশ্চেন রয়েছে, আমাকে দুটো কলাম ম্যাচ করে করার পর যে অপশনগুলো আসছে সেই অপশনগুলো আমাকে কারেক্ট অপশন দেওয়া, কারেক্ট ম্যাচ দেওয়া যে অপশনটা সেটা আমাকে বাছাই করতে হবে। তাহলে এখানে আমি দেখছি আমার কলাম এতে রয়েছে কি না, সিনথেসিস অফ কার্বোহাইড্রেট ফ্রম নন কার্বোহাইড্রেট সোর্সেস, অর্থাৎ অশর্করা থেকে শর্করার সংশ্লেষ। এটা আমরা এক্ষুনি বললাম, এটা হচ্ছে কি গ্লুকোনিওজেনেসিস। তাহলে এ হচ্ছে কি 2, তার সঙ্গে মিললো আমার। তারপরটা কি সিনথেসিস অফ গ্লাইকোজেন ফ্রম গ্লুকোজ, অর্থাৎ গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি। গ্লাইকোজেন তৈরি মানে জেনেসিস, কার জেনেসিস? গ্লাইকোজেনের। তাহলে গ্লাইকোজেনেসিস, তাহলে দেখো বি হচ্ছে 3। তারপর দেখো সি ব্রেকডাউন অফ গ্লাইকোজেন টু ফর্ম গ্লুকোজ, মানে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ উৎপাদন হচ্ছে। তাহলে গ্লাইকোজেন যখন ভাঙছে তাহলে লিসিস, কার লিসিস? গ্লাইকোজেনের লিসিস। তাহলে গ্লাইকোজেনোলিসিসের সঙ্গে ম্যাচ খাচ্ছে, তাহলে আমার কি হবে? সি এর সঙ্গে 4 আসবে। আর ব্রেকডাউন অফ গ্লুকোজ টু ফর্ম পাইরুভেট, সেটা হচ্ছে কি গ্লাইকোলাইসিস। তাহলে সেটা হচ্ছে আমার ডি এর সাথে 1। তাহলে এখানে এতগুলো ম্যাচের মধ্যে আমার ফার্স্ট যে ম্যাচটা করে দেওয়া রয়েছে অপশন এতে A2 B3 C4 D1, সেই ম্যাচটা আমার এখানে কারেক্ট আসছে। তোমাদের কিন্তু ঠিক এইরকম ভাবেই কিন্তু সম্ভাব্য প্রশ্ন আসতে পারে যে বিক্রিয়ার বিবরণ দিয়ে দেবে এবং বিক্রিয়ার নাম দিয়ে দেবে, বিবরণের সঙ্গে তোমাকে ম্যাচ করে কিন্তু কারেক্ট অপশনটা বের করতে হবে। তাহলে এটা যেরকম এক ধরনের আমাদের গেল, আরেক ধরনের কি আসতে পারে? 4টে স্টেটমেন্ট। 4টে স্টেটমেন্টের কোনোটা হতে পারে সত্যি, কোনোটা হতে পারে মিথ্যা, অর্থাৎ ট্রু ফলস। তাহলে প্রত্যেকটা স্টেটমেন্ট আমাকে ট্রু বা ফলস আমি আগে দেখে নেব কোনটা কি হচ্ছে, তারপর দেখবো কোনটায় আমার ম্যাচটা কারেক্ট আসছে। কিরকম? যেমন দেখো এখানে বলা হয়েছে যে ফার্স্ট ফর্ম কম্পাউন্ড ইন টিসিএ সাইকেল ইজ সাইট্রিক অ্যাসিড, অর্থাৎ টিসিএ চক্রে প্রথম উৎপাদিত যৌগ হলো সাইট্রিক অ্যাসিড। এটা ভীষণ রকম ট্রু। তাহলে আমার 1 এর সাথে কি আসবে? ট্রু। ঠিক আছে, তাহলে 1 এর সঙ্গে ট্রু কিন্তু আমার এ অপশনেও রয়েছে, বিতেও রয়েছে, সি আর ডিতে কিন্তু নেই। তাহলে আগে আমি সি আর ডি বাদ দিয়ে দিতে পারি। তাহলে 1 আর 2 এর মধ্যে আমার অপশনটা আসবে। এবার সেকেন্ড নাম্বার স্টেটমেন্ট কি রয়েছে? ফার্স্ট ফর্ম কম্পাউন্ড ইন টিসিএ সাইকেল ইজ আইসোসাইট্রেট, এটা ফলস, কারণ ফার্স্ট ফর্ম কম্পাউন্ড তো হচ্ছে সাইট্রিক অ্যাসিড, প্রথম উৎপাদিত যৌগ তো সাইট্রিক অ্যাসিড, তারপর আসছে আমার আইসোসাইট্রেট, তাহলে এটা ফলস হবে। তাহলে 2 আমার কি আসবে? ফলস। তাহলে দেখো আমি অলরেডি বি তে পেয়ে গেছি, 2 হচ্ছে ফলস। 3 নম্বরে কি? এক অণু গ্লুকোজের সম্পূর্ণ জারণে 38 অণু তৈরি হয় এটিপি। এটা আমি যখন আগের ভিডিওতে আমরা বললাম গ্লাইকোলাইসিস এবং টিসিএ চক্র, সেখানে আমরা এটিপি হিসাবে গিয়ে দেখেছি 9-30টা অথবা 32টা এটিপি তৈরি হয় এক অণু গ্লুকোজের সম্পূর্ণ জারণে। তাহলে এটা আমরা ফলস বলতে পারি। তাহলে দেখো 3 হচ্ছে ফলস, আমার এটার সঙ্গে মিলছে। আর ফোর্থ যে স্টেটমেন্টটা, এক অণু গ্লুকোজ কি দিচ্ছে? কমপ্লিট অক্সিডেশনে 30টা অণু এটিপি দিচ্ছে, এটা হচ্ছে সত্যি, আগেরটা আমরা আগের ভিডিও দেখেছি। তাহলে আমার বি অপশনের সঙ্গে কিন্তু এটা ম্যাচ হচ্ছে এবং 1 ট্রু, 2 ফলস, 3 ফলস, 4 ট্রু, এটাই কিন্তু আমার কারেক্ট ম্যাচ। তাহলে প্রত্যেকটা বিপাক ক্রিয়ার কত করে এটিপি তৈরি হচ্ছে এবং বিশেষ করে টিসিএ চক্রে প্রথম উৎপাদিত যৌগের নামটা কিন্তু ভীষণ রকম মাথায় রাখতে হবে এবং এক অণু গ্লুকোজের সম্পূর্ণ জারণে কত সংখ্যক এটিপি তৈরি হচ্ছে, এই দুটো দিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন হতে পারে এবং সেটা হতে পারে ম্যাচ দ্য ফলোইং বা হতে পারে অন্য কোনো সিম্পল কোয়েশ্চেন। এবার দেখো এখানে একটা ডায়াগ্রাম দেওয়া রয়েছে, একটা ফ্লো চার্ট দেওয়া রয়েছে, ফ্লো ডায়াগ্রাম। কি বলা হয়েছে? গ্লুকোজ থেকে তৈরি হয়েছে পাইরুভেট। গ্লুকোজ থেকে পাইরুভেট আমরা একদম প্রথম যে বিপাক ক্রিয়াটায় পড়েছিলাম যে গ্লুকোজ পরপর ধাপে ধাপে 10টা ধাপে ভেঙে তৈরি করলো হচ্ছে পাইরুভেট সাইটোপ্লাজমে। সেই বিপাক ক্রিয়ার নাম আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম গ্লাইকোলিসিস। তাহলে এখানে আমার কারেক্ট অপশন কোনটা হচ্ছে? ডি, গ্লাইকোলাইসিস। এবার চলে যাচ্ছি আমরা পরের কোয়েশ্চেনে। এখানে দেখো অ্যাসারশন রিজনিং, অর্থাৎ একটা বাক্য দেওয়া থাকবে এবং সেই বাক্যটার সপক্ষে হতে পারে, সপক্ষে বা হতে পারে একেবারে অসম্পূর্ণ বা কোনো একটা অন্য কোনো তথ্য সেখানে রিজন হিসেবে দেওয়া থাকবে। এবার আমাকে কি বাছাই করতে হবে? বাছাই করতে হবে যে এই যে বিবৃতি যেটা দেওয়া অ্যাসারশন, সেটার সঙ্গে যুক্তিটা খাটছে আর সেটার সঙ্গে যুক্তিটা খাটছে না, নাকি আমার বিবৃতিটা ঠিক আমার যুক্তিটা ভুল, নাকি আমার বিবৃতিটা ভুল নাকি আমার যুক্তিটা ঠিক, এরকম 4খানা অপশন দেওয়া থাকবে। এবার দেখো এখানে কি রয়েছে না, আমার বিবৃতিতে কি দেওয়া রয়েছে? when blood glucose level raises above normal, insulin hormone comes into play.
রক্তে শর্করার মাত্রা যখন বৃদ্ধি পায় তখন ইনসুলিন হরমোন ক্রিয়া করে। এটা একেবারে বিবৃতিটা একেবারে ঠিক, কারণ আমরা সবসময় জানি যখন রক্তে শর্করার মাত্রা বাড়ে তখন ইনসুলিন হরমোনটা কাজে দেয়। এবার যুক্তি হিসেবে কি দেখিয়েছে না, ইনসুলিন হরমোন কজেস গ্লাইকোজেনোলিসিস অ্যান্ড মেনটেন্স ব্লাড গ্লুকোজ লেভেল। গ্লাইকোজেনোলিসিস, লিসিস মানে ভাঙন, গ্লাইকোজেনোলিসিস মানে কার ভাঙন? গ্লাইকোজেনের ভাঙন। গ্লাইকোজেন ভাঙলে কি দেবে? গ্লুকোজ। তাহলে গ্লুকোজ যদি ভেঙে যদি গ্লাইকোজেন যদি ভাঙে ভেঙে যদি গ্লুকোজ দেয় তাহলে তো রক্তে শর্করার মাত্রা আরো বাড়বে, কিন্তু ইনসুলিন কি করবে? শর্করার মাত্রা বেড়ে গিয়ে সেটাকে কমাতে যাবে। তাহলে সে কি আদেও গ্লাইকোজেনোলাইসিস করাবে? একেবারেই করাবে না, বরঞ্চ উল্টো পথটা করাবে ইনসুলিন। অর্থাৎ গ্লুকোজ অণুকে নিয়ে সে কি করবে? গ্লাইকোজেনে রূপান্তর করাবে, গ্লাইকোজেনেসিস পদ্ধতি বাড়াবে, যার ফলে কি হবে? রক্তে গ্লুকোজের মাত্রাটা কমিয়ে দেবে। তাহলে এখানে কি হবে? এ আর আর অর্থাৎ বিবৃতি এবং যুক্তি দুটোই সঠিক, কিন্তু যুক্তিটা বিবৃতি সঠিক ব্যাখ্যা না, এটা আমি বলতে পারবো না, কারণ আমার এটাই তো ভুল। তাহলে একমাত্র কোনটা খাচ্ছে এটার সাথে? যে আমার যুক্তিটা ভুল কিন্তু আমার বিবৃতিটা ঠিক, অর্থাৎ এ অ্যাজারশন ইজ কারেক্ট, কিন্তু আর আমার যে বিবৃতি যে যুক্তি দেওয়া সেই যুক্তিটা কিন্তু সঠিক হলো না, সেটা কিন্তু ভুল হলো। তাহলে এইরকম ধরনের স্যাম্পল এমসিকিউ কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। তাহলে আশা করা যায় যে শর্করার যে বিপাক সেই অংশ থেকে তোমরা অনেকটা কনফিডেন্স পাবে। তাহলে মোটামুটি আমরা আমাদের আর একটা কোশ্চেন দিয়ে আমি শেষ করবো এই ভিডিওটা। সেটা হচ্ছে, দেখো এখানে একটা গ্লাইকোজেন অণুর ছবি আমরা দেখতে পাচ্ছি, একটা স্ট্রেট চেনে রয়েছে, আর এখানে দেখো শাখা তৈরি হয়েছে। শাখার এখানে একটা অ্যারো দিয়ে বলা রয়েছে হোয়াট ইজ দ্য লিঙ্কেজ শোড বাই দ্য অ্যারো ইন দ্য ফলোইং ডায়াগ্রাম অফ আ গ্লাইকোজেন মলিকিউল। অর্থাৎ এই গ্লাইকোজেন অণুর মধ্যে এই তীর চিহ্ন দ্বারা কোন বন্ধনী এখানে বোঝানো হয়েছে। তাহলে আমাকে ফোকাস করতে হবে বন্ধনীটা কোন বন্ধনী। এখানে একটা শাখা তৈরি হয়েছে, তাহলে শাখার জায়গায় কোন বন্ধনী তৈরি হয় আমরা অনেকবার পড়ে নিয়েছি, আলফা 1,6 বন্ধনী তৈরি হয়। তাহলে আমার উত্তরটা কি হবে? অপশন সি, আলফা 1,6। তাহলে এইরকম ভাবে কলাম ম্যাচিং, ট্রু ফলস, অ্যাজারশন রিজনিং, সিম্পল এমসিকিউ অথবা ডায়াগ্রাম বেস চিত্র ভিত্তিক এরকম ধরনের এমসিকিউ কিন্তু প্র্যাকটিস করলেই আশা করি তোমরা এই পোর্শনটা থেকে উত্তরগুলো দিতে পারবে। তাহলে আমরা আমাদের ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটা দেখো, দেখে আশা করি তোমরা এটা থেকে বুঝতে পারবে। থ্যাংক ইউ।